আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পকেট টিভি নিউজে। সঙ্গে আছি আমি মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক আইজিবির বেনজির দুবাইয়ে গ্রেপ্তার, বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত। খুলনায় মসজিদে ঢুকে দুর্বৃত্তের গুলি, 2 মুসল্লি আহত। সংকট মেটাতে ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। শহীদ আবু সাইদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ওয়াশিংটনে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত, ধ্বংস অবশেষ থেকে ছড়িয়ে পড়ল দাবানল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর। 2025 সালের 10 ফেব্রুয়ারির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। এর আগে এবছরের 8 মাস জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বহির্ভূত করা মামলার বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে এই পরোয়ানা মামলার নথি অনুযায়ী 2024 সালের 15 ডিসেম্বর দুদকের উপপরিচালক হাবিজুল ইসলাম বাদী হয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে এই মামলাটি করেন। পরে তদন্ত শেষে 2025 সালের 30 নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং এর অভিযোগে অভিযোগপত্র জমা দেয়। ওই অভিযোগপত্রে বলা হয়েছে বেনজির আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে 6,45,37,365 টাকা স্থাবর সম্পদ এবং 5,74,89,966 টাকা অস্থাবর সম্পদের ঘোষণা দেয়। তদন্তে তার নামে 7,52,68,987 টাকা স্থাবর এবং 8,15,31,264 টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। মৌলভীবাজারে বড়রেখা সীমান্ত এলাকায় টহলরত ও বিজিবির সদস্যদের উপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে ভারতীয় এক চোরা কারবারি আহত হয়েছে। শনিবার 10টার দিকে বড় রেখা সীমান্ত এলাকায় এ ঘটনা। তবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, শনিবার রাতে বিয়ানীবাজার 52 বিজিবির ব্যাটালিয়নের একটি টহল দল বড়রেখা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বিজিবির টহল দল 2 জন সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবির সদস্যদের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির সদস্যরা গুলি ছুড়লে একজন চোরা কারবারি আহত হয়। পরে আহত ব্যক্তি সহ অন্য চোরা কারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। খুলনা নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ রোডে ফজরের নামাজের সময় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন 2 মুসল্লি। রোববার ভোরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম এবং আলম মন্ডল। লোকমান হাকিম উত্তর কাশিমপুর এলাকার জব্বার শেখের ছেলে, অন্যদিকে আলম মন্ডল একই এলাকার মৃত্যু আব্দুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয়দের বরাদ্দে জানা গেছে, ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কেন্দ্রের জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। 5:30টার দিকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। তারা লুকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি মাথায় বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় লোকমানের পাশে দাঁড়িয়ে নামাজরত আলম মন্ডল গুলিবিদ্ধ হন। গুলি চালিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলির শব্দ ও মুসল্লিদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গুলিবিদ্ধ 2 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক। লোকমান হাকিমকে চিকিৎসকদের পরামর্শে ঢাকা নেওয়া হয়। আলম মন্ডল খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে। তারুণ্য সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেয়া হয়। ইসলামী ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে। ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছে। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরাম এর ব্যানারে এক টানা আন্দোলন করে আসছেন। এর ফলে ব্যাংকটিতে বিপুল সংখ্যক আমানতকারী তাদের আমানত তুলে নিতে শুরু করেন। এই অবস্থায় ব্যাংকটির তারুণ্য সংকট এতটাই গভীর হয়ে পড়ে যে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে পাশাপাশি ব্যর্থ হয়। কেন্দ্রীয় ব্যাংকের কাছে সংরক্ষিত নগদ জমার বাধ্যতামূলক হার GRR বজায় রাখতে ব্যর্থ হয় ব্যাংকটি। এই পরিস্থিতিতে গত সপ্তাহে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তারল্য সহযোগিতা চায়। এ পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে 2500 কোটি টাকা বিশেষ সহায়তা দেয়া হলো। বাজেট পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে, আমানতকারীদের অর্থ উত্তোলনের কোনো সমস্যা হবে না, প্রয়োজনে জরুরি তারল্য সহায়তা দেয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির সাজার 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রোববার এ রায় প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ এই ট্রাইব্যুনাল। রায় ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে শাস্তি নির্ধারণের যুক্তি সহ বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়। এর আগে গত 9 এপ্রিল মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারে প্যানেল রায় 2 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন, 5 জনকে 10 বছর, 8 জনকে 5 বছর ও 11 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একজনের হাজতবাস সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে গণ্য করা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক ASI আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন প্রাপ্ত 3 জন হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বিরবি সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় ওরফে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা কান্ট্রিতে একটি যুদ্ধ বিমান পাহাড়ে বিধ্বস্ত হয়ে দাবানলের সূত্রপাত ঘটিয়েছে স্থানীয় সময় শনিবার 13 জুন বেলা 12টার দিকে। রিমরক লিকের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ইয়াকিমা কান্ট্রি শেরিফের কার্যালয় জানায়, পাইলট বিমান থেকে বের হতে সক্ষম হয়। সামান্য আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে জানালো মার্কিন কর্মকর্তারা। মেরিন ফোরের এক বিবৃতির কিউরো টিভি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল FA-1800 মডেলের মেরিন এয়ারক্রাফটার গ্রুপ 11 তৃতীয় মেরিন এয়ারক্রাফটার গোয়িং এর অধীনে নিয়োজিত ছিল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা কান্ট্রিতে একটি যুদ্ধ বিমান পাহাড়ে বিধ্বস্ত হয়ে দাবানলের সূত্রপাত ঘটিয়েছে স্থানীয় সময় শনিবার 13 জুন বেলা 12টার দিকে। বিমান দুর্ঘটনার শিকার হয় তৃতীয় মেরিন এয়ারক্রাফটার উইং এর ঘাঁটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে। মেরিন কোর এয়ার স্টেশন মিরাভারে অবস্থিত। নার্সিস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার এবং অকানোগান ওয়েনাটি ন্যাশনাল ফরেস্ট ফায়ার সার্ভিসের অন্তত একটি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। তবে আগুনে ঠিক কতটুকু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজ রোববার ইরানের সঙ্গে সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হবে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, চুক্তির সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানেনি ইরান। কর্মকর্তারা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানি সমঝোতা স্মারকের খসড়া পর্যালোচনা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আলাকসি। তিনি একথা জানানোর পর এখন 24 ঘন্টা পেরিয়ে গেছে, চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি
আরেকটি চুক্তির বিষয়বস্তু সম্পর্কেও একটি ধারণা দিয়েছেন। তিনি বলেন এর দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে যুদ্ধ শেষ করার উপর মনোযোগ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞার বিবরণ 7 দিনের মেয়াদি দ্বিতীয় ধাপের জন্য রাখা হয়েছে। তিনি বলেন সর্বত্র জাতীয় নিরাপত্তা পরিষদের চুক্তির সমর্থক ও বিরোধী উভয় সবশেষে একটি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন চুক্তি থেকে লেবাননকে বাদ দেওয়া হবে না। হরমুজ প্রণালী, নিউ অপরাধ প্রত্যাহার এবং হরমুজের নতুন ব্যবস্থাপনা নিয়েও কথা বলেছেন তিনি। ত্রিরান থেকে আল জাজিরার প্রতিনিধি আল স্নিগ্ধা আল জোহাইদ বলেন এই চুক্তিটি আজ রোববার আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা প্রিয় হচ্ছে। দর্শক, আমাদের ফকির টিভির আয়োজন আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ফকির টিভির সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।